আবারও এক দফা চমকালো সকলে। রুচি সকলের দশা দেখে না হেসে পারল না। একের পর এক শক পাচ্ছে সকলে আজ। রুচি মুখে হাত দিয়ে হাসি লুকানোর চেষ্টা করলো। এমন সময় আদিলের আগমন ঘটল। সে গেছিল এক গুপ্ত কাজে। ড্রয়িং রুমে ঢুকেই তার দৃষ্টি সর্বপ্রথম রুচির উপর পড়ল। রুচিকে এভাবে মুখ লুকিয়ে হাসতে দেখে ভাবল রুচি হয়তো লজ্জা পাচ্ছে, এজন্য এভাবে মুখে হাত দিয়ে হাসছে। আদিল রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে নিল। সে রুচির থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আয়ানের দিকে তাকালো। সে এবার যা কথা বলার সোজা ভাইয়ের সাথে বলবে, সেজন্য তার দিকে পা বাড়ালো, কিন্তু তার আগেই বাবার কথা শুনে থেমে গেল। কে সে মেয়ে? কোন মেয়ের কথা বলছে বাবা? আয়ান নিচু স্বরে জবাব দিল, রুচির বান্ধবী, ওর নাম মিম। আদিল কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এসব। রুচি আর ভাইয়ের বিয়ের কথার মধ্যে মিম কোথা থেকে এলো? নাজিমুদ্দিন থমথমে গলায় প্রশ্ন করলেন, কতদিন ধরে চলছে এসব? কিছুই চলছে না, আমি ওকে পছন্দ করি, আর বিয়ে করলে শুধু ওকেই করব। ভাইয়ের কথায় আদিল হতবাক হয়ে গেল। ভাই মিমকে পছন্দ করে? কই, আমি তো কিছুই জানি না। ভাই যেহেতু মিমকে পছন্দ করে, তাহলে রুচি এ ব্যাপারে নিশ্চয়ই জানে। মিম নিশ্চয়ই একে বলেছে। তার মানে রুচি ইচ্ছে করে আমাকে এসব বলেনি। আদিল রুচির দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো। রুচি এতক্ষণ আদিলকেই দেখছিল। ওকে নিজের দিকে তাকাতে দেখেই দৃষ্টি সরিয়ে নিল। আদিল ওর দিকে রেগে কটমাট করে তাকিয়ে আছে। বেয়াদবটা ইচ্ছে করে তখন আমার সাথে ওরকম করেছে। মনে তো হচ্ছে কানের নিচে দিয়ে একটা ঠাঁটিয়ে আমাকে জ্বালিয়ে মারতে খুব মজা লাগে না? রুচি আর আয়ানের বিয়েটা যেহেতু হচ্ছে না, তাই এখানে থাকাটা আদিলের প্রয়োজনীয় মনে হলো না। তাই সে ঘরে চলে গেল। ঘরে যেতেই ফোনটা বেজে উঠল। আদিল ফোন হাতে ব্যালকনিতে চলে আসলো। হ্যালো। হ্যালো আদিল সাহেব, আমি রনি জি বলুন। বলছি। এখন তো মাসের মধ্যবর্তী সময় চলছে, তো আপনারা কি এখনই উঠবেন নাকি আগামী মাসের 1 তারিখে উঠতে চাচ্ছেন? আসলে আমি আপনাকে ফোন করতেই চাচ্ছিলাম। আমি ফ্লাইটটা এই মুহূর্তে নিতে পারছি না। কেন? আপনি তো বললেন আপনার পছন্দ হয়েছে। না, সেসব কোনো ব্যাপার না। আসলে যে কাজে নেওয়ার প্রয়োজন ছিল সেই কাজটা আপাতত স্থগিত আছে। ওপাশ থেকে কিছুটা নীরবতা ভেসে আসলো। এরপর ভদ্রলোক বললেন, ঠিক আছে, তাহলে আপনার অ্যাডভান্সটা এসে নিয়ে যান। না, ওটার দরকার নেই। আপনাকে হয়রানি করার জন্য দুঃখিত। অপর ব্যক্তি খুশি হয়ে বললেন, আরে না না, ঠিক আছে, ভবিষ্যতে কখনো বাড়ির দরকার হলে আমাকে বলবেন। আচ্ছা। আদিল বাড়ি থেকে বের হওয়ার পর সারাদিন ধরে একটা ফ্ল্যাটের খোঁজ করছিল। ওর পরিকল্পনা ছিল প্রথমে আগে আয়নের সাথে কথা বলে তাকে বলবে বিয়েতে না করে দিতে। ভাইকে সবকিছু জানাবে আসে। এরপরেও যদি কাজ না হয় তাহলে বাড়িতে সবাইকে জানাবে। তারপর যা হবার হবে। বাড়িতে কেউ মেনে না নিলে রুচিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। তবুও রুচির বিয়ে অন্য কারোর সাথে হতে দেবে না। তবে বাড়িতে এসে দেখলো ওর কিছু করার আগেই আয়ান নিজে থেকে মানা করে দিয়েছে। আদিল মনে মনে ভাইকে ধন্যবাদ জানালো। ভাগ্যিস ও নিজে থেকেই বিয়েতে রাজি হয়নি। তাই আপাতত এসব প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এতক্ষণে আদিল একটু শান্তির নিঃশ্বাস নিতে পারছে। সকাল থেকে তার দম বন্ধ করা অবস্থা লাগছিল। নাজিমুদ্দিন বললেন, কিন্তু এটা রুচির সাথে অন্যায় হয়ে যাবে না? আমরা না জেনে শুনে ওর বিয়ের ব্যাপারে আলোচনা করেছি, এখন আবার তুমি বিয়েতে না করছো, তো আবার রুচিরই বান্ধবীকে বিয়ে করার জন্য? আয়ান কিছু বলার আগেই রুচি জবাব দিল, বড় আব্বু, আর একটু খারাপ লাগছে না, বিশ্বাস করো। বরং আমি খুশি ভাইয়া এবং মিমকে নিয়ে। শান্ত বেগম এসে রুচির হাত দুটো ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিস মা, আমরা ভুল বুঝেছিলাম। আমরা ভেবেছি তুই আর আয়ান একে অপরকে পছন্দ করিস, সেজন্য তোদের বিয়ে কথা তোর বাবা এবং বড় বাবাকে জানিয়েছি। ছি, কি বলছো এসব তুমি বড় মা? আমি না তোমার মেয়ে। মেয়ের থেকে কেউ ক্ষমা চায়? আমি জানি তোমরা আমাদের ভালোর জন্যই ভেবেছো, কিন্তু আমি এবং ভাইয়া নিজেদের শুধুই ভাই বোনের মতো ভাবি। আর বিশ্বাস করো, আমার বান্ধবী মিম খুব ভালো মেয়ে। তুমি একবার ওর সাথে কথা বললেই বুঝতে পারবে। সত্যি মন খারাপ করিস না তো মা। তুমি জানোই আমি মিথ্যা বলি না। আমি আরো চাচ্ছি ওদের বিয়েটা তাড়াতাড়ি হোক। তোমরা তাড়াতাড়ি ওদের বিয়ের ব্যবস্থাটা করো তো। বড় ভাইয়ের বিয়েতে মজা করার অধিকার তো বোনদেরই থাকে, তাই না? শান্ত বেগম রুচির কপালে চুমু দিয়ে বললেন, তোর জন্য আমরা সুপাত্র খুঁজে আনবো, যে আমাদের আয়ানের থেকেও কোটি গুণে ভালো হবে। রুচি শুধু ঠোঁট এলিয়ে হাসলো। বোনকে মন খারাপ করতে দেখে ওর কাছে গিয়ে বলল, নে, আর মুখটা ভার করে রাখিস না।
ভাইয়ার বিয়েতে মজা করিস, ঠিক আছে? চল আমরা উপরে যাই। রুচি নিজের ঘরে ঢুকেই চমকালো। আদিল ওর বেডের উপর শুয়ে আছে। আদিলকে নিজের ঘরের দিকে রুচি শুকনো ঢুক গিলল। এই ছেলে নিশ্চয় এখন তাকে ছাড়বে না। তখন যেভাবে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছিল, না, ওর সামনে ভয় পেলে চলবে না। রুচি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল, তারপর বলতে শুরু করলো। তোকে না কতবার বলেছি অনুমতি ব্যতীত আমার রুমে প্রবেশ করবি না। তুই যখন তখন এমন ভাবে আমার রুমে চলে আসিস যেন এটা আমার নয়, তোর ঘর। ঘরটা আমার না হলো, কিন্তু ঘরে থাকা মানুষটা তো আমার। একদম বাজে কথা বলবি না। রুচি বলতে নিয়ে কিছুটা তোতলানো। আদিল খাট থেকে উঠে রুচির সামনে এসে দাঁড়ালো। তুই আমার সাথে যেটা করেছিস সেটা ঠিক হয়েছে বল? তুই ভাইয়া আর মেয়ের কথা জানার পরেও কেন আমাকে কিছু বলিসনি? তুই কি আমাকে পাগল বানিয়ে ছাড়বি? আদিলের কথায় রুচি ঈষৎ কেঁপে উঠল। তা দেখে আদিলের কণ্ঠ কিছুটা নরম হলো। তুই কি জানিস সকাল থেকে আমার অবস্থা কিরকম হয়েছিল? এসব নিয়ে তো তোর কোনো ধারণা নেই। যখনই চোখ বন্ধ করে তোকে ভাইয়ার বউ হিসেবে কল্পনা করেছিলাম, তখন মনে হচ্ছিল কেউ আমার হৃৎপিণ্ডটাকে টেনে ছিঁড়ে ফেলছে। আমি জানি তুই পরিবারের সবার কথা রাখতে অনিচ্ছা থাকা সত্ত্বেও ভাইয়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবি। তাই বারবার ভয় হচ্ছিল যদি ভাই একবার রাজি হয়ে যায়, তোকে সারা জীবন ভাইয়ার বউ হিসেবে দেখার কথা কল্পনা করতে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার মনের খবর সম্পর্কে তোর কি বিন্দু মাত্র ধারণা নেই? এতটা তো অবুঝ না তুই রুচি। তাহলে আমাকে এত বড় শাস্তি দেওয়ার জন্য কিভাবে রাজি হতে যাচ্ছিলি তুই? একবারও আমার কথা মাথায় আসেনি? এতক্ষণ মাথা নিচু করে আদিলের সব কথা শুনছিল রুচি। সারাদিন যে কতবার সে আদিলের কথা ভেবেছে, এটা কি করে বলবে ওকে? জানি, সেজন্যই তো ভয় হয় আমার। তোর পাগলামি দিন দিন বেড়ে চলেছে আদিল। কিন্তু তোর বোঝা উচিত তুই যেটা চাইছিস সেটা কখনো সম্ভব নয়। কখনো একবারও ভেবে দেখেছিস বাড়ির লোকেরা জানতে পারলে কি হবে? এর জন্য আমি চাই তুই আমার কথা ভুলে যা, এবং পারলে অন্য কাউকে। কথা সম্পন্ন করার আগে আদিল রুচির ঠোঁটের উপর নিজের আঙ্গুল রাখলো। রুচি হকচকিয়ে আদিলের দিকে চোখ মিটমিট করে তাকালো। আদিলের ক্ষুব্ধ গলা। তুই আমার অনুভূতিগুলো বোঝ বা না বোঝ, কিন্তু সেগুলো নিয়ে প্রশ্ন করার বা মজা করার অধিকার আমি তোকেও দেইনি রুচি। তোর কি মনে হয় তুই বলবি আর আমি অন্য কাউকে নিজের মনে জায়গা দেব? সেটা কখনোই সম্ভব না। সারাদিন পর এখন একটু মুড ভালো হয়েছে, তুই উল্টাপাল্টা কথা বলে সেটা নষ্ট করে দিস না। মিমের বাড়িতে বসে আছে রুচি, আয়ান আর ওদের বাবা মা। মিস্টার অ্যান্ড মিসেস হাসান দুজনে খুব কনফিউজড এই মুহূর্তে। রুচিকে তারা চেনে, কয়েকবার বাড়িতে এসেছে, কিন্তু কিভাবে পরিবারের সকলকে নিয়ে আসায় তারা বেশ অবাক হয়েছে। আয়ান অধৈর্য হয়ে বসে আছে, মনে মনে বেশ চটে আছে সে মিমের উপর। সবাই এসেছে শুনেও এই মেয়ে ঘরে থেকে একবারও বের হলো না। ঠিক আছে, আমিও দেখবো কতক্ষণ ঘরের মধ্যে থাকতে পারে। আর মাত্র কয়েকটা দিন, তারপর আমিও বোঝাবো আমার সাথে ঘাড় তেরামির ফল। রুচি উঠে দাঁড়ালো, সবার উদ্দেশ্যে বলল। আমি মিমের ঘরে যেয়ে ওকে ডেকে আনছি। মিসেস হাসান মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। মিস্টার হাসান কেশে গলা পরিষ্কার করে নিয়ে বললেন, কিছু মনে করবেন না, কিন্তু আসলে আমরা আপনাদের হঠাৎ এভাবে আসার কারণটা ঠিক বুঝতে পারছি না। আজিমুদ্দিন বললেন, আমি রুচির বাবা, আর এটা আমার বড় ভাই নাজিমুদ্দিন। আয়ানকে দেখিয়ে বললেন, ওটা আমার বড় ভাইয়ের ছেলে আয়ান। আমরা আপনার কাছে এসেছি আপনার কন্যার জন্য, আমাদের ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে। মিমের বাবা মা দুজনকেই কিছুটা অবাক হলেন। দুজনে একে অপরের মুখের দিকে তাকালেন। নাজিমুদ্দিন বললেন, যেহেতু আমরা সম্পর্ক তৈরি করার জন্য মতলবেই এসেছি, সেজন্য আপনার কাছে কিছু লুকাবো না। আমাদের বাচ্চারা দুজনে আগে থেকে পূর্ব পরিচিত। রুচি মিমের ঘরের দরজায় নক করলো। ভেতর থেকে আয়োজে লোককে। আমি দরজা খুল। রুচির গলা শান্ত কিন্তু দৃঢ়। মিম দরজা খুলতেই রুচি ভেতরে ঢুকলো। মিম দরজা বন্ধ করে দিল। রুচি কিছু না বলে সোজা মিমের আলমারির দিকে গেল। আলমারি খুলে কিছু একটা খুঁজছে। কি খুঁজছিস? রুচি জবাব দিল না। মিম বুঝতে পারলো রুচি নিশ্চয়ই ওর উপর প্রচুর ক্ষেপে আছে, তাই কথা বলছে না। রুচি আলমারিতে একটা শাড়িও খুঁজে পেল না। মনে মনে বলল, আমিও কোথায় কি খুঁজছি? এই মেয়েও তো আমার মতোই, ওর ঘরে শাড়ি থাকবে কি করে? রুচির জন্য নিজের পছন্দ মতো একটা থ্রি পিস বের করে নিল। এরপর সেটা মিমের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। মিম রুচির হাত থেকে ড্রেসটা কেড়ে নিয়ে বিছানায় রাখলো। এরপর ওর হাত ধরে বিছানায় বসালো। রুচি মিমের দিকে তাকাচ্ছে না, মুখ গোমরা করে রেখেছে।
আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস। বিশ্বাস কর, আমি তোকে সবটা বলতে চাচ্ছিলাম, কিন্তু বিষয়টা আমার কাছে কেমন জানি লাগছিল। কিভাবে বলতাম আমি তোর বড় ভাইয়ার সাথে কথা বলছি? আমি মানছি ভুল করেছি আমি, তার জন্য সরি। সত্যি বলতে এরকম আর করবো না আমি। রুচি এবার মুখ তুলে মিমের দিকে তাকালো। মনে থাকবে তো? হ্যাঁ, 100 বার থাকবে। কিন্তু আগে বল, ও এখানে কি করছে? বুঝলাম তুই আমাকে সবকিছু জানাতে পারিসনি, কিন্তু ভাইয়াকে কেন ইগনোর করছিস? সেই কবে থেকে ফোন বন্ধ করে রেখেছিস, কি হয়েছে? মিম মাথা নিচু করে চুপ করে থাকলো। রুচি বলল, তুই জানিস ভাইয়া তোর সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছে। তোর সাথে যোগাযোগ করতে পারছিল না বলে আমাকে বারবার বলছিল যেন আমি তোর সাথে কথা বলার ট্রাই করি, কিন্তু তুই তো আমার সাথেও যোগাযোগ বন্ধ করে রেখেছিস। তাই বলে উনি সোজা আমার বাড়িতে চলে আসবে? বাড়িতে হয়তো আসতো না, কিন্তু যা হচ্ছিল সেটার জন্য আসা খুব জরুরি হয়ে গেছিল। কেন, কি হয়েছে? আর বলিস না, বাবা আর বড় বাবা মিলে আমাদের বিয়ে দিতে চেয়েছিল। কি? মিম আতকে উঠল। হ্যাঁ, ভাইয়া তো ঢাকাতে ছিল, কিন্তু বিয়ের কথা শোনা মাত্রই বাড়িতে চলে এসেছে। এরপর এসেই তো সবাইকে তোর কথা জানালো। তোর আর আয়ানের বিয়ের কথা শুনে আদিল কিভাবে রিয়াক্ট করলো রে? রুচির হতভম্ব হয়ে গেল। এসবের মধ্যে এই মেয়ে আদিলকে টানছে। তোকে এত কিছু বলার পর তোর মাথায় এই পয়েন্টটা এলো? লাইক সিরিয়াসলি মিম? হ্যাঁ বল না, তোর বিয়ের কথা শুনে আদিল কি বললো? চুপচাপ ছিল? তুই কি এসব কথা ছাড়বি? এখানে তোর বিয়ের কথা হচ্ছে আর তুই এসব নিয়ে বসে আছিস। যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। বাইরে তোর শ্বশুর শাশুড়ি অপেক্ষা করছে, আর হবু জামাইয়ের কথা নাই বা বলি। মিম মাথা নিচু করে নিল, হয়তো লজ্জা পাচ্ছে। রুচি হাত দিয়ে মিমির মুখখানা উপরে তুলে বলল, ভাইয়া তোকে খুব পছন্দ করে রে, এটা আমি কালকে তার অবস্থা দেখেই বুঝে গেছি। কালই সবাইকে এখানে আসার জন্য রাজি করিয়েছে। একটা সত্যি কথা বলতো, তুইও কি ভাইয়াকে পছন্দ করিস না? পছন্দ করলে এরকম করছিস কেন? ভাইয়াকে কষ্ট দিচ্ছিস কেন মিম? মিমের চোখে জল টলমল করছে। সে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। এই প্রথমবার অনুভূতির কথা স্বীকার করলো তার বান্ধবীর কাছে। রুচি, তুই তো জানিস আমি বিয়ে করতে চাই না। বিয়ে নামক শব্দটাকে আমি কতটা ভয় পাই। একদম চিন্তা করিস না, ভাইয়ার ওপর ভরসা রাখতে পারিস। ভাইয়া তোকে কষ্ট দেওয়ার মতো ছেলেই নয়। বিয়েটা একবার হয়ে গেলে সেটা ধীরে ধীরে ঠিক বুঝতে পারবি। যা তো এখন তাড়াতাড়ি রেডি হয়ে আয়। বাইরে কতক্ষণ ধরে সবাই অপেক্ষা করছে। তোর কি মনে হয় তুই শ্বশুর বাড়ির লোকেদের এভাবে অপেক্ষা করাবি আর আমরা সেটা মেনে নিব? ভুলে যাস না, এখন আমি তোর ননদ হতে চলেছি। বিয়ের পর তোকে ননদ হওয়ার আসল মজা দেখাবো। আপনার মতো ননদিনী থাকলে তো আর জামাইয়েরও দরকার হবে না। রুচি নাক ছিটকিয়ে জবাব দিল, ছি, আমার তোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু আমার তো আছে। বলে মিম হেসে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। আদিলকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে আফসানা তার ঘরে প্রবেশ করলো। এরপর ঘরের চারপাশ ঘুরে ঘুরে দেখছে। বাহ, ঘরটা তো বেশ সুন্দর। ভবিষ্যতে যদি ওনার সাথে আমার বিয়ে হয় তবে এই ঘরটাই তো আমার হবে। বলেই আফসানা লজ্জা পেল। এখান থেকে তো যেতেই ইচ্ছা করছে না, কিন্তু বাবা বলেছে কালকেই যেতে হবে। ধ্যাত, ভালো লাগে না। ইস, যদি এখানেই থাকতে পারতাম। আফসানা নিজে নিজে বিড়বিড় করে কথাগুলো বলছে। এমন সময় আদিল ঘরে আসলো। আফসানা ওকে দেখে চমকে গেল। তাড়াতাড়ি করে হাঁটতে নিয়ে খাটের সাথে পা লেগে মাটিতে পড়ে যেয়ে ব্যথায় কুকিয়ে উঠল। আদিল ওর দিকে এগিয়ে এসে বলল, আরে আরে কিভাবে বলি, কোথাও লেগেছে নাকি? আদিলের সামনে এসবে পড়ে যাওয়ায় আফসানা বেশ লজ্জা পেল। এই সে দুপাশে মাথা নেড়ে না বোঝালো। কিন্তু তুমি এখানে কি করছিলে? আফসানা নিজে থেকে উঠে দাঁড়ালো, মনে মনে বলল, কি পাষাণ লোক, তোলার জন্য হাতটাও বাড়িয়ে দিল না, উল্টো প্রশ্ন করছে। কিন্তু এখন কি জবাব দিব? আফসানা আমতামতা করে বলল, আসলে আসলে আপনাকে একটা কথা বলার ছিল। বলো। আফসানা দু হাতে ওড়নার কোনা মুচড়াচ্ছে। মনে মনে ভাবছে, কাল যদি চলে যায় তাহলে তোনাকে আর কখনো হয়তো মনের কথা বলাই হবে না। এখন আশেপাশেও কেউ নেই, এটাই সুযোগ। কিন্তু ভীষণ ভয় করছে যে। আফসানা এতক্ষণ চুপ থাকতে দেখে আদিল বলল, কি হলো, কিছু লাগবে দেখে এসেছিলে? না, আসলে আসলে মানে
আমি আমি আপনাকে খুব পছন্দ করি। বলার সাথে সাথে আফসানা চোখ কিছু বন্ধ করে নিল, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে আদিলের উত্তরের অপেক্ষা করছে। বয়স কত তোমার? এখনই পছন্দ অপছন্দের কি বোঝো? তোমার না কদিন পর এইচএসসি পরীক্ষা? ভালো করে পড়ালেখায় মনোযোগ দাও, এভাবে আবেগে গা ভাসিয়ে দিও না। আদিলের স্বাভাবিক কণ্ঠ, কারণ সে আগে থেকে বুঝেছে আফসানার আচরণ তার প্রতি কিছুটা অস্বাভাবিক। তাই বলে যে এভাবে হুট করে পছন্দ করি বলে বসবে, সেটা অবশ্য ভাবতে পারেনি। আর হ্যাঁ, অনুমতি ব্যতীত আমার রুমে আর প্রবেশ করবে না। আফসানার চোখ পানিতে টইটুম্বুর হলো। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে সুচির ঘরে চলে গেল। বিছানার উপর শুয়ে বালিশে মুখ গুজে কেঁদে ফেলল। সুচি মাত্রই ছাদ থেকে নেমে ঘরে ঢুকলো। এখন তার বেশিরভাগ সময় ছাদেই কাটে, রাহাতের দেখা পাওয়ার আশায়। আফসানাকে এভাবে মুখ লুকিয়ে কাঁদতে দেখে বলল, আরে আফসানা, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? সুচিকে দেখে আফসানা ওকে জড়িয়ে ধরল। এরপর ফুফিয়ে কান্না করতে করতে বলল, আদিল ভাইয়া মনে হয় আমাকে পছন্দ করে না। বলেই আবার কান্না শুরু করলো। সুচি আফসানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কান্না থামাও, শান্ত হও, আমাকে শুরু থেকে বলো কি হয়েছে। আফসানা মুখ তুলে হাত দিয়ে চোখের পানি মুছল। মেয়েটার ফর্সা গোলগাল মুখটা একদম লাল হয়ে উঠেছে। তুমি ভাইয়াকে কি বলেছিলে? আমি বলেছি যে আমি আপনাকে পছন্দ করি। তারপর ভাই কি বললো? সুচির চোখে মুখে কৌতূহল। উনি আমাকে বললেন আমি নাকি অনেক ছোট, এসব পছন্দ অপছন্দের কিছুই বুঝি না, আর এখন শুধু পড়ালেখায় মন দিতে বলেছেন। ও, তাহলে কাঁদছো কেন? ভাইয়া তো বলেনি যে তোমাকে অপছন্দ করে, সামনে তোমার পরীক্ষা, এই জন্য পড়াশোনায় ফোকাস করতে বলেছে। এটা কি রিজেক্ট করা হলো নাকি? তাই উনি আমাকে রিজেক্ট করেনি? না রে বাবা, কিন্তু তুমি এখনো ছোট, এজন্যই হয়তো এইভাবে বলেছে। তার মানে ভবিষ্যতে আমার চান্স আছে? সুচি মাথা ঝুঁকিয়ে বলল। হ্যাঁ, অবশ্যই আছে। আফসানার মুখে এখন একটু হাসির দেখা মিলল। রুচি মিমকে নিয়ে সকলের মধ্যে এসে উপস্থিত হলো। মিম সবাইকে সালাম দিয়ে বসলো। আয়ান একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। সকলের সামনে আয়ানকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিমের কিছুটা অস্বস্তি হলো। মনে মনে খুব করে বকলো তাকে। বড়দের সামনে এভাবে তাকিয়ে থাকতে হবে তাই বলে নির্লজ্জ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এতক্ষণে দুই পরিবারের মধ্যে কথা হয়ে গিয়েছে। মিমের বাবা আয়ানকে এবং তার পরিবারকে পছন্দ করেছেন। তবু একবার মিমের মুখ থেকে শোনার জন্য মিমকে জিজ্ঞেস করলো, হাসনাত সাহেব, মিম্মা, তুমি কি এই প্রস্তাবে রাজি? মিম সবার সামনে নার্ভাস ফিল করছে, তাই চুপ করে আছে। রুচি ওর পাশে বসেছিল। মিমের মধ্যে যে সংশয় কাজ করছে সেটা বুঝতে পেরে রুচি ওকে সাহস জোগানোর জন্য ওর হাতটা ধরল। মিম রুচির দিকে মুখ তুলে তাকালো। রুচির চোখের পলক ফেলে ওকে ভরসা দিল। মিম একবার আয়নকে দেখে নিয়ে জবাব দিল, হ্যাঁ বাবা, তবে আপনাদের সবার অনুমতি থাকলে আমি ওনার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। এ ব্যাপারে কেউ আপত্তি করলো না, তাই মিম এবং আয়ান বাগানে চলে গেল নিজেদের মধ্যে কথা বলতে। কি ভেবেছিলে ফোন বন্ধ করে রাখলে আমার থেকে পিছু ছাড়াতে পারবে? সরি, আসলে এই কয়েকটা দিন আমার মন মেজাজ খুব একটা ভালো ছিল না। আয়ান সব রাগ ভুলে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? আসলে বাবা আমার জন্য একটা পাত্র ঠিক করেছিলেন। হোয়াট? হ্যাঁ। তুমি কি বলছো? কি বলবো আবার, না করে দিয়েছি। আয়ান ফুস করে লম্বা শ্বাস ছাড়ল। শুনলাম আপনারও নাকি রুচির সাথে বিয়ে ঠিক করা হয়েছিল, তো ওকে বিয়ে করলেই তো পারতেন। রুচির মতো মেয়ে হয় নাকি? রুচি আমার বোন হয়, আর তাছাড়া রুচির জন্য আমার ভাই পাগল হয়ে আছে। মিম আশ্চর্য হয়ে আয়ানের দিকে তাকালো। মিমের এরকম বোকা বোকা চাহনি দেখে হেসে ফেললো আয়ান। কি হয়েছে, হাসছেন কেন? আর আদিল যে রুচিকে পছন্দ করে সেটা আপনি জানতেন? তো জানবো না আবার? ছোট ভাই হয় আমার। ওরা কি ভেবেছে ওরা আমার থেকে লুকানোর চেষ্টা করবে আর আমি কিছুই বুঝবো না? এটা ওদের ম্যাটার, সেজন্য কিছু বলি না। ও আচ্ছা। এখন এসব কথা ছাড়ো, তুমি কিছু বলতে চাচ্ছিলে না, সেটা বলো। হ্যাঁ, আসলে আমি এখনই বিয়েটা করতে চাচ্ছি না। কেন? দেখুন, ভুল বুঝবেন না, কিন্তু আমি চাই আগে আমার পড়াশোনা শেষ করি, তারপর বিয়ে করব। শুধু এই জন্যই? কিন্তু পড়াশোনাটা তো বিয়ের পরেও করতে পারবে। আসলে এটা একমাত্র কারণ না, এর পেছনে মেইন রিজনটা হচ্ছে আমি বাবা এবং আন্টির সাথে কিছুটা সময় কাটাতে চাই।
মা মারা যাওয়ার পর থেকে আমি বাবার সাথে ঠিকমতো কথা বলিনি, সব সময় তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। কিন্তু আমি এখন বুঝতে পারছি আসলে বাবার কোনো দোষ ছিল না, আর না আন্টির কোনো দোষ আছে। ওনাদের বুঝতে আমার খুব বেশি দেরি হয়ে গেছে। তাই আমি চাই কিছুদিন ওনাদের সাথে থেকে, ওনাদের সাথে একান্ত সময় কাটাতে কিছুটা। তাই আমি চাই বিয়েটা পরেই হোক। আশা করি আপনি বুঝতে পারছেন। হায়ান কিছুটা সময় চুপ করে থাকলো। ওকে এভাবে চুপ থাকতে দেখে মিমের কিছুটা ভয় লাগছে। যদি উনি না মানে। আচ্ছা, তাই হবে। সাথে সাথে মিমের চোখে মুখে প্রশান্তির ঝিলিক দেখা গেল। তবে পরীক্ষা পর্যন্তই কিন্তু অপেক্ষা করব। এরপরে আর এক মুহূর্ত দেরি করব না। হুম, নো প্রবলেম। মিমের এরকম হাস্যোজ্জ্বল চেহারা দেখে আয়ানেরও ভালো লাগলো। এর মধ্যে রুচি এসে বলল, সব কথা কি আজই বলবে? কিছু কথা বিয়ের পরে বলার জন্য বাঁচিয়ে রাখো। সবাই ডাকছে, চলুন এবার। রুচিরা বাড়ি ফিরে আসতেই সূচি দৌড়ে এসে জিজ্ঞেস করলো, বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে আপু? কবে বিয়ে? বিয়েটা এখন হচ্ছে না রে, মিমের পরীক্ষা শেষ হলে তারপরে হবে। কেন এত দেরিতে কেন? সেসব অনেক কারণ, তুই বুঝবি না। আর একটু অপেক্ষা কর, ওর পরীক্ষাটা শেষ হলেই বিয়েটা খেতে পারবি। আচ্ছা, যখন বিয়েটা এখন হচ্ছে না তখন ক্লিয়ার করে। আফসানা কই রে? ওকে তো তোর সাথে দেখছি না। সূচি বোনের দিকে ঝুঁকে ওর কানে কানে ফিসফিসিয়ে বলল। আফসানা আদিল ভাইয়াকে প্রপোজ করেছিল আজ। রুচির চোখ দুটো বড় বড় হয়ে গেল। হতবিহ্বল হয়ে বলল, কি? আরে কি করছো, আস্তে বলো। তারপর? তারপর আবার কি, ভাইয়া ওকে একটু বকি দিয়েছে, বলেছে এখন শুধু পড়াশোনায় মন দিতে। আফসানা তো শুনে কান্না শুরু করে দিয়েছিল। আমি কোনো রকমে ওকে শান্ত করেছি। আচ্ছা, বুঝলাম। আফসানারা পরের দিন চলে গেল। সূচির এখন একা একা লাগছে। এখানে থেকে কি করব, যাই ছাদেই যাই। সূচির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গান গুনগুন করছে। এমন সময় রুচিও কয়েকটা কাপড় নেড়ে দিতে ছাদে উঠল। কাপড়গুলো শুকাতে দিয়ে নেমে এলো। বোনের মুখে গানটা শুনে সে নিজেও সেটা গুনগুন করছে। পাশের বাড়িতে নতুন ছেলে দেখেছি, মাই ফুট। মনে হয় আমি তার প্রেমে পড়েছি, মাই ফুট। কিভাবে আমি তাকে এ কথা বোঝাই, মাই ফুট। চুপি চুপি মনের ঘরে তাকে যে সাজাই, মাই ফুট। যদি রাতে তাকে ভাবি, মন যে মানে না, মাই ফুট। সে যে গুজে পাশে দাঁড়াই, ফিরেও দেখে না, ও মাই ফুট। আদিল ঘর থেকে বের হওয়ার সময় রুচির গানটা তার কানে পড়ল। সে ভ্রু কুঁচকে রুচির দিকে তাকালো। এই দাঁড়া, এসব কি গান গাইছিস? রুচি থামল। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন, কি সমস্যা এই গানে? আদিল রুচির পা থেকে মাথা পর্যন্ত পরক করে নিল। ওকে দেখে বেশ ফুরফুরে মেজাজে আছে বলে মনে হচ্ছে। তার মুড স্পয়েল না করার জন্য আর কিছু বলল না। না, কিছু না। রুচি আদিলের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে চলে গেল। আদিল একবার ছাদ থেকে ঘুরে আসার চিন্তা ভাবনা করলো। পরে ভাবলো, না থাক, যে কি হবে। আদিল যেই ঘরে ঢুকতেই নিল তার মধ্যেই সূচি নামলো। তার মুখেও একই গান। আদিল এবার বেশ খানিকটা বিরক্ত হলো। এদের দুই বোনের হয়েছেটা কি? ছাদ থেকে নামছে না, আর এই গানটাই গাচ্ছে। এই এক মিনিট, পাশের বাড়িতে শুনলাম একটা ছেলে থাকে, ওরা আবার ওকে নিয়ে গান গাইছে না তো? আদিল সূচিকে ধমক দিয়ে বলল, এই, তুই সারাদিন ছাদে কি করিস? যখন দেখছি তখনই ছাদ থেকে নামছিস, ছাদে এত কি? সূচি খানিকটা ভয় পেল, ভাবলো এই রে, ভাইয়া আবার বুঝে ফেলেছে নাকি? না না, এখন কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না, না হলে আমার লাভ স্টোরি শুরু হওয়ার আগেই দি এন্ড হয়ে যাবে। সে আমতা আমতা করে বলল, না মানে ঠান্ডা লাগে, তাই ছাদে গিয়ে বসে থাকতে ভালো লাগে। ঠান্ডা লাগলে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকবি, কিন্তু ছাদে এত বেশি আসা যাবে না। আচ্ছা। আর শোন, ছাদে কাউকে দেখেছিস? ছাদে? ছাদে আবার কাকে দেখবো? কার কথা বলছো তুমি? আরে বলছি, পাশের বাড়িতে একটা ছেলে থাকছে, ওকে দেখেছিস? না তো, আমি কাউকে দেখিনি। আমি কি ছাদে পাশের বাড়ির ছেলেকে দেখার জন্য যাই নাকি? আমি কেন দেখবো কাউকে? তোকে কি আমি সেসব একবারও বলেছি? কি আবল তাবল বকছিস? যা তো ঘরে যা, বলি একটা বুঝে আর একটা। সূচি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে এলো। ঘরে এসে বুকে হাত দিয়ে বলল, যাক বাবা, বাঁচা গেছে।
ভাইয়াকে একদম ঘোল খাইয়ে দিয়েছে। বলে মুখে টিপে হাসল। পরিবারের সব মহিলাদের সাথে মার্কেটে এসেছে রুচি। আয়ান গেছে মিমকে নিয়ে আসতে। বিয়ের মাত্র আর কয়েকদিন বাকি, তাই সব কেনাকাটা শেষ করতে সবাই আজই দলবল নিয়ে বেরিয়েছে। আর শপিং ব্যাগ বহন করার জন্য সঙ্গে নিয়ে এসেছে আদিলকে। মাত্র 2 দিন আগে রুচি এবং মিমের অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই আয়ান সবাইকে নিয়ে আবার মিমের বাড়িতে গিয়ে ডেট ফিক্সড করে এসেছে। সবার সামনে বলেছে সে আর একদণ্ড দেরি করতে চায় না। ওর এরকম উতলা অবস্থা দেখে তো সকলে মুখ চেপে হাসাহাসিও করেছে, কিন্তু তাতে কি আর আয়ানের কোনো যায় আসে? না, মোটেও না। সে তো অর্ধাঙ্গিনীকে ঘরে তোলার জন্য অতিমাত্রায় অধৈর্য। অবশ্য অধৈর্য হবেও না কেন? পুরো 7-7টি মাস অপেক্ষা করেছে মিমকে নিজের করে পাওয়ার জন্য। অধৈর্য তো হওয়ারই কথা। শান্তা বেগম আর মিতালি বেগম শাড়ি দেখছেন, রুচিও ওনাদের সাথে সাথে দেখছে। সূচি গেছে আদিলের সাথে নিজের জামা কাপড় সিলেক্ট করতে। বিয়েতে কি পরবে সেটা নিয়ে তো ওই সবচেয়ে বেশি এক্সাইটেড। এর মধ্যে আয়ান মিমকে নিয়ে চলে এলো। সবাই মিলে দোকান ঘুরে ঘুরে শাড়ি জুয়েলারি পছন্দ করে কিনছে। কিছুক্ষণের মধ্যে আদিলের 2 হাত ব্যাগ দিয়ে ভরে গেছে, তাই ও পরিচিত এক দোকানে ব্যাগগুলো বসে বসে পাহারা দিচ্ছে। জুয়েলারি দোকানের সামনে এসে হঠাৎ করে আয়ানের দেখা হয়ে গেল রিয়াদের সাথে। রিয়াদ আয়ানকে দেখে বলল, আরে তুমি এখানে? আমি তো এসেছি বিয়ের শপিং করতে, সামনের শুক্রবার বিয়েটা করছি। ও তাই, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আপনিও দেখছি শপিং করতে এসেছেন, ভালোই হলো, এই সুযোগে আপনার সাথে দেখা হয়ে গেল। না, আমি আর কি শপিং করব, মাকে নিয়ে এসেছি, তিনি কিছু জুয়েলারি কেনাকাটা করবেন। ও, মিম আর রুচি দোকানের সামনে আয়ানকে রিয়াদের সাথে কথা বলতে দেখে দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কিরে, ওই বেটা এখানে কি করছে? আয়ানের সাথে কথা বলছে, তার মানে নিশ্চয়ই ওনাকে চেনে। সেটাই তো দেখছি, আমি তো জানতামই না ভাইয়া ওনাকে চিনবে। এখন কি করবি? আর উনি আদিলকে আমাদের সাথে এখানে দেখলে তো সব বুঝে যাবে। তুই ওনাকে মিথ্যে বলেছিলি যে আদিল তোর বয়ফ্রেন্ড। এখন কি করব সেটা বল। এক কাজ করি, উনি তো এখনো আমাকে দেখেনি, আমিও বরং কোনো একদিকে যে লুকিয়ে থাকি। রিয়াদ চলে গেলে তুই আমাকে ফোন করে ডেকে নিস। দাঁড়া দাঁড়া, তুই একা কেন যাবি? আমিও তোর সাথে যাব। আমাকে দেখলে যদি আবার তোর কথা জিজ্ঞেস করে, তখন আমি কি জবাব দিব? হ্যাঁ, তাহলে তাই চল, দেখে ফেরার আগেই এখান থেকে বের হতে হবে। ওরা দুজনে পেছন ফিরে যেই এক পা বাড়াতে নেবে তার আগে আয়ানের ডাক পড়ল। মিম, রুচি, এদিকে এসো। মিম জিভে কামড় দিয়ে বলল, এই রে, সব শেষ। এখন এখান থেকে বাঁচবো কি করে? তোর ভাইও আর সময় পেল না, এখনই রাখতে হলো। ভুলে যান না, আমার ভাই এখন আপনার কে হতে যাচ্ছে। দেখ, এখন এসব ছাড়, আগে বল কি করবি? এক কাজ করি, আশেপাশে তো আদিলকে দেখা যাচ্ছে না। ও না থাকলে সমস্যা কি? রিয়াদ ভাইয়াকে চেনে, কিন্তু আদিল যে ওনার ভাই সেটা তো জানে না, তাই না? ঠিক আছে, তাহলে চল। মিম এবং রুচিকে নিজেদের মধ্যে এরকম ফিসফিস করতে দেখে আয়ন আবারও ওদের ডাকলো। কি হলো, এদিকে এসো তোমরা। হ্যাঁ, আসছি। মিম জবাব দিল, রিয়াদ, মিট মাই উড বি ওয়াইফ মিম, আর এটা হচ্ছে আমার কাজিন রুচি। রিয়াদ ওদের দুজনকে এখানে দেখে কিছুটা অবাক হয়েছে বটে, তবে অবাকের রেশ কাটিয়ে উঠে বলল, আমি তো ওদের চিনি, কলেজে বেশ কয়েকবার দেখা হয়েছে। এরপর রুচির দিকে তাকিয়ে বলল, তাছাড়া রুচির সাথে তো আমার খুব ভালো সম্পর্ক, আই মিন বন্ধুত্বের, তাই না মিস রুচি? রুচি কিছুটা হেসে জবাব দিল, হ্যাঁ। তাই নাকি? আমি তো জানতামই না আপনারা আগে থেকে একে অপরকে চেনেন। রুচির কানে তো বাকিদের কথা ঢুকছে না। সে বারবার পেছনে তাকিয়ে দেখছে আদিল আসছে কিনা। ও আসলে তো আবার আরেক সমস্যা শুরু হয়ে যাবে। এমনিতেই আদিল রিয়াদকে দুচোখে সহ্য করতে পারে না। এমন সময় রুচির ফোনে আদিলের কল এলো। সবাই সাথে সাথে ওর মুখের দিকে তাকালো। 1 মিনিট, হ্যাঁ। রুচি একটু সাইড হয়ে ফোন ধরলো। সুচি বল। সুচি, আমি আদিল বলছি। এখন কি আমার কণ্ঠ চিনতে পারছিস না তুই? কোথায় আছিস? আরে সবাই যেখানে বসিয়ে রেখে গেছে সেখানেই তো আছিস। তোরা সবাই কোথায়? আমি কি আসবো? না না না, তুই ওখানেই বস, আমি তোকে নিতে আসছি। একটু নড়বি না ওখান থেকে, ঠিক আছে? মার্কেটে অনেক মানুষ এখন, ভিড়ের মধ্যে তুই আবার হেরে যাবি।
বলেই রুচি ফোন কেটে দিল। আদিল হতবাক হয়ে গেল। কি বললো এসব রুচি? আমি হেরে যাব? আমি কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? যাই হোক, সেটা ও আসলেই শোনা যাবে। আপাতত এখানে অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। রুচি আয়নের দিকে তাকিয়ে বলল, সুচি ফোন করেছে, ও ওই দিকটার দোকানই আছে, আমি যে নিয়ে আসছি ওকে, ঠিক আছে? আয়ান বলল। কিন্তু সূচিকে তো আম্মুদের সাথে যেতে দেখলাম। ধরা পড়ে যাওয়ায় রুচি এখন কি করবে বুঝতে পারছে না। বান্ধবীর অবস্থা দেখে মিম চট করে বলল, না না, ও আম্মুদের সাথে ছিল, কিন্তু পরে দোকানে কি যেন একটা ছেড়ে রেখে এসেছে, সেটা আনতে গেছে। বলছি রুচি, তুই যা, ওকে নিয়ে আয়, মেয়েটা ভয় পাবে একা একা। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। রিয়াদ বলল। তুমি একা যাবে কেন? আমিও যাই তোমার সাথে। রিয়াদের কথা শুনে রুচির সাথে সাথে চমকে তার দিকে তাকালো। না না না, দরকার নেই, এই তো কাছের দোকানটাতেই আছে ও। আপনি ভাইয়ের সাথে কথা বলুন, অনেক দিন পর দেখা হয়েছে নিশ্চয়ই, আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না। আমি একাই যে নিয়ে আসছি ওকে, এই তো যাবো আর আসবো। রুচি আর সময় ব্যয় না করে হন হন করে সেখান থেকে চলে গেল। ইস, একটা মিথ্যার জন্য আর কতগুলো মিথ্যা যে বলতে হবে কে জানে। কি একটা অসহ্যকর অবস্থা। আয়ান রিয়াদকে বিয়েতে ইনভাইট করলো। রিয়াদও খুশি, সেটা অ্যাকসেপ্ট করলো। আফটার অল বিয়েতে এলে রুচির সাথে দেখা সাক্ষাৎ তো হবে, এটা যেন তার কাছে এক সুবর্ণ সুযোগ। সে আয়নকে জানিয়ে দিল সে অবশ্যই আসবে। আদিলকে যে দোকানে বসে রেখে গিয়েছিল রুচি, সেখানে ঢুকে দেখলো আদিল বসে বসে 7 আপ খাচ্ছে। রুচি বড় বড় পায়ে সেদিকে যেয়ে আদিলের হাত থেকে 7 আপের বোতলটা এক প্রকার কেড়ে নিল। এরপর বোতলে মুখ বসিয়ে ঢকঢক করে খেতে শুরু করলো। আচমকা হাত থেকে বোতলটা কেউ একজন ছিনিয়ে নিতেই আদিল বিরক্তিতে তার দিকে তাকালো, কিন্তু মানুষটা যে রুচি হবে সেটা আশা করেনি। আদিল হাঁ করে রুচির খাওয়া দেখছে, এদিকে রুচির সেদিকে কোনো খেয়াল নেই। একে তো মার্কেটে অসহনীয় গরম, তার মধ্যে আবার মিথ্যে কথা বানিয়ে বানিয়ে পরিস্থিতি সামাল দিতে গিয়েছে। রুচির গলা একেবারে শুকে কাঠ হয়ে গেছে, তাই চোখের সামনে যা পেয়েছে সেটা নিয়েই গলা ভেজাতে শুরু করে দিয়েছে। রুচি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঢোকে আদিলের রাখা অবশিষ্ট পানীয় শেষ করে ফেলল। খাওয়া শেষ করে হাতের উল্টো পিঠে ঠোঁটটা মুছে নিল। রুচির ঠোঁটের দিকে নজর পড়তেই আদিলেরও তৃষ্ণা যেন বেড়ে গেল। সে পরপর দুটো ঢোক গিলল। রুচি ধপ করে আদিলের পাশে বসে পড়ল। তুই একাই যে, বাকি সবাই কোথায়? সবাই কেনাকাটা করতে ব্যস্ত। ও, তাহলে চল আমরাও যাই। বলে আদিল উঠে দাঁড়ালো। রুচির সাথে সাথে ওর হাত ধরে টান মেরে আবার বসিয়ে দিল। এখন আমাদের ওখানে কোনো যে কাজ নেই, কেনা শেষ হলে সবাই এখানে আসবে বললো। শুরু থেকে রুচির কার্যকলাপ আদিলের কাছে কেমন অস্বাভাবিক লাগছে। সে সন্দেহের দৃষ্টিতে রুচিকে জিজ্ঞেস করলো, তোর কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, না তো, কেন জিজ্ঞেস করছিস? না, তোকে কেমন জানি অস্থির অস্থির দেখাচ্ছে। রুচি হাত দিয়ে কপালে ঘাম মুছে বলল, না না না, কিছু হয়নি, একটু গরম লাগছিল তাই আর কি। গরম লাগছে সেটা আগে বলবি তো। তুই থাক, আমি তোর জন্য পানি আনছি। না, কোনো দরকার নেই, তুই বস তো, এখন তোর বাইরে যাওয়া যাবে না। কেন, বাইরে কি হয়েছে? ইস রে, মুখ ফসকে বেরিয়ে গেছে। রুচি নিজের উপরেই ক্ষিপ্ত হলো। বলছি এখন তুই এখানেই থাক, বাই এনি চান্স যদি আমি মাথা ঘুরে পড়ে যাই তাহলে কে সামলাবে? আদিল চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, তোর মাথা ঘুরছে? চল তোকে বাড়ি নিয়ে যাই। না, এখন এখানে বসে থাকতে মন চাচ্ছে না, মানে একটু বসে থাকলে ঠিক হয়ে যাবে, তুই দয়া করে প্লিজ আর কিছু বলিস না। আচ্ছা। রুচির এসব উল্টাপাল্টা কথা শুনে আদিল বেশ চিন্তায় পড়ল। সে কখন থেকে মেয়েটা উল্টাপাল্টা বকে যাচ্ছে, কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে, না হলে ও এরকম কেন করবে? তবে এখন চুপ করে থাকাই ভালো, হয়তো আসলে ওর বেশি খারাপ লাগছে। আদিল দোকানদারকে বলল। ভাই, ফ্যানটা একটু এদিকে করে দিন তো। দোকানদার স্ট্যান্ড ফ্যানটা রুচির দিকে ঘুরিয়ে দিল। কি করছি এসব আমি? হায় খোদা, না জানি আরো কতক্ষণ এসব চালিয়ে যেতে হবে। দেখি তো রিয়া চলে গেছে কিনা। রুচি ফোন বের করে মিমকে চটপট মেসেজ করলো। রিয়াদ কি চলে গেছে? না, এখনো যায়নি, তোর অপেক্ষা করছে। মনে হচ্ছে তুই ফিরে না আসা অবধি যাবে না। একবার তো জিজ্ঞাসাও করলো যে তোর এত দেরি হচ্ছে কেন। কিছু একটা কর, যেমনে পারিস ওকে এখান থেকে পাঠানোর ব্যবস্থা কর। আমি কি করবো আজব তো,
ব্যাটাকে বলবো যে আপনি এখান থেকে এখন যান? জানি না, কিন্তু কিছু তো একটা ম্যানেজ কর প্লিজ। ঠিক আছে, দেখছি। মিম ফোনটা ব্যাগে রেখে বলল। আসলে সুচির একটু শরীর খারাপ লাগছিল, তাই রুচি ওকে নিয়ে বাড়িতে চলে গেছে। আয়ান, আমার মনে হয় আমাদেরও এখন যাওয়া উচিত। ঠিক আছে, চলো। আয়ান রিয়াদের থেকে বিদায় নিয়ে মিমের সাথে বাকিদের কাছে গেল, কিন্তু সেখানে যে সূচিকে তাদের সাথে দেখতে পেয়ে আয়ান আশ্চর্য হলো। মিমকে জিজ্ঞেস করলো। তুমি না বলে সচির শরীর খারাপ লাগছে, তাই রুচি ওকে নিয়ে বাড়িতে গেছে? মিম আমতামতা করে বলল। তাই? আমি তাই বলেছি? হ্যাঁ, সেটাই বললো। আহা, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি তো বলেছি রুচির শরীর খারাপ লাগছে, তাই আদিল ওকে নিয়ে বাড়িতে গেছে। আয়ান সন্দেহের দৃষ্টিতে বলল। কিন্তু আমার তো মনে হয় তুমি সচির অসুস্থতার কথাই বললে। হ্যাঁ, আর তুমি তো আদিলের নামেই উচ্চারণ করোনি। না না, আপনি হয়তো ভুল শুনেছেন। আয়ান ভুরুকুচকে মিমকে দেখছে। ওর সন্দেহ এখনো যায়নি। মিম ভাবছে ধরা পড়ে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়তে হবে। আমি যাই, দেখি সবার কেনাকাটা শেষ হলো কিনা। বলে সেখান থেকে চলে গিয়ে সূচির পাশে দাঁড়ালো। এরপর ফোন বের করে রুচিকে মেসেজ দিল। তুই আর আদিল তাড়াতাড়ি বাড়ি চলে যা। রিয়া চলে গেছে, কিন্তু আয়নার অনেক প্রশ্ন করছিল। আম, তাই আমি ওনাকে বলেছি তোর শরীর খারাপ লাগছে, তাই বাড়ি গেছিস। মেসেজ পেয়ে রুচি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। ওকে উঠতে দেখে আদিল জিজ্ঞেস করলো। কি হয়েছে? রুচি মাথায় হাত দিয়ে মিথ্যা নাটক করে বলল। মাথাটা কেমন ঘুরছে। তুই ঠিকই বলেছিস, আমাদের বাড়ি যাওয়া উচিত। চল চল তাড়াতাড়ি বাড়ি যাই। ঠিক আছে, তাহলে আমি ভাইকে ফোন করে বলেই দেই, ও এসে ব্যাগগুলো নিয়ে যাবে না। না না না, ভাই আর আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। এগুলো আমাদের সাথেই নিয়ে চল। কিন্তু আর কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি চল। রুচির তাড়া পেয়ে আদিল ব্যাগগুলো দু হাতে ধরে নিল। হাত ফাঁকা না থাকার দরুন রুচিকে ধরতেও পারছে না, কিন্তু ভয় করছে যদি হাঁটতে হাঁটতে পড়ে যায়, তাই বারবার জিজ্ঞেস করছে। তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ চল। আদিল রুচিকে নিয়ে একটা রিকশায় উঠল। এরপর রুচিকে বলল। বেশি সমস্যা হলে আমার কাঁধে মাথা রাখ। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রাস্তার মধ্যে এসব করব আমি? রাস্তা হয়েছে তো কি হয়েছে? তুই অসুস্থ সেজন্য বলেছি আমি, অন্য কোনো কারণে বলেছি নাকি? এখন আর মাথা ঘুরছে না আদিল, এত চিন্তা করতে হবে না। আদিল বাড়িতে ঢুকে ব্যাগগুলো রেখে রুচিকে সোফায় বসিয়ে দিল। এরপর দ্রুত পায়ে গিয়ে রান্নাঘর থেকে এক গ্লাস পানি নিয়ে এসে ওর সামনে বাড়িয়ে দিল। রুচির খুব খারাপ লাগছে আদিলের জন্য। বেচারার শরীর খারাপের কথা শুনে কখন থেকে চিন্তিত হয়ে আছে। ইস, আজ কতগুলো মিথ্যাই না বলতে হলো। কি হলো, এত কি ভাবছিস? নে পানি খেয়ে নে। রুচি পানি খেয়ে বলল। আমি ঘরে যাচ্ছি। আদিল ওর হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলের উপর রেখে এসে রুচির হাত ধরে বলল। চল, আমি নিয়ে যাচ্ছি। আদিলের কথায় রুচি আতঙ্কিত হয়ে বলল। না, আমি একাই যেতে পারবো। জানি, তবুও আমি রেখে আসছি। যদি হঠাৎ করে সিঁড়ি দিয়ে উঠতে নিয়ে পড়ে যাস, দরজা পর্যন্ত এগিয়ে দিয়েই চলে আসবো। আমি এখনো পাগল হইনি যে পুরো ফাঁকা বাড়িতে একা একা ঘরে তোর সাথে থাকার রিস্ক নেবো। নিজের উপরে এত ভরসা নেই আমার। শেষের লাইনটা আদিল বিড়বিড় করে বলল, তবে রুচির কানে ঠিকই পৌঁছালো। এই গরমের চেয়েও যেন আরো বেশি গরম ধোয়া কান দিয়ে বের হতে রুচির। সে তাড়াতাড়ি করে উঠে নিজের ঘরে গেল। এরপর ঝাম করে আদিলের মুখের উপর দরজা আটকে দিল। আদিল মাথা চুলকিয়ে বলল। নির্ঘাত শুনে ফেলেছে। বৃহস্পতিবার, সময়টা দুপুর 1টা। জহিরুদ্দিন ভিলা আত্মীয় স্বজনে ভরপুর। নিকট আত্মীয় স্বজনরা সব কালকে এসে পড়েছে, আর অনেকে আজ আসবে। আফসানাও কালকে এসেছে এবং কাল আসার পর থেকে আদিলের সামনে দাঁড়ানোর সুযোগ খুঁজছে, কারণ তার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে এবং এখন সে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। এবার আর আদিলকে ছোট বলতে পারবে না, আর না বলবে সে ভালোবাসার কিছু বোঝে না। কিন্তু মেয়েটা আদিলের দেখাই পাচ্ছে না, কারণ আদিল কাজে খুব বিজি। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, তার তো অনেক দায়িত্ব থাকবেই। বিকেলে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, এজন্য আদিল স্টেজ সাজানোর কাজে ব্যস্ত। ওকে হেল্প করছে রাহাত, এছাড়া সাথে কয়েকজন ডেকোরেটরের লোক আছে। রাহাতের সাথে আদিলের এই কয়েক মাসে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। মাঝে মধ্যে আদিলের সাথে দেখা করতে তার কাছে প্রায় আসে। এ নিয়ে সবচেয়ে বেশি খুশি বাড়ির ছোট মেয়ে।
কয়েক মাসের সূচির রাহাতের সাথে বেশ ভাব জমেছে। রাহাত দেখা হলেই তার সাথে হাসি মজা করে, আর সেসব কথাবার্তা হাসি মজা যেন সূচিকে অনুভূতির সাগরে ভাসিয়ে দেয়। ছাদের পাশাপাশি দুটি স্টেজ সাজানো হচ্ছে, কারণ আয়ান বলেছে এই বাড়িতেই বরকনে দুজনের একসাথে গায়ে হলুদ হবে, তাই মিমের জন্য আলাদা করে স্টেজ বসানো হয়েছে। আদিল আর রাহাত মিলে ফুল দিয়ে স্টেজ সুন্দর করে সাজানোর কাজ করছে। যেহেতু অনুষ্ঠান বেশ রাত পর্যন্তই চলবে, তাই লাইটিং এর ব্যবস্থাও করা হচ্ছে। সূচি আর আফসানা দুজনে বারবার বিভিন্ন টালবাহনায় একসাথে ছাদে আসছে, কিন্তু মূলত সূচি আসছে রাহাতের আশেপাশে থাকার জন্য, আর আফসানা আদিলকে দেখার জন্য। সূচি যে রাহাতকে পছন্দ করে সেই কথা কাল রাতেই সে আফসানাকে জানিয়েছে। সূচি স্টেজের দিকে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া তোমাদের কি কোনো হেল্প লাগবে এখন? তুই তখন থেকে এক প্রশ্ন কয়বার করছিস বলতো? বললাম তো আমরা করে নিচ্ছি, তোর এখন ছাদে থাকতে হবে না। দেখছিস না কত মানুষ এখানে, যা নিচে যা। সূচি মুখ ফুলিয়ে বলল, কিন্তু নিচেও তো আমাদের কেউ কোনো কাজ করতে দিচ্ছে না। এভাবে বসে বসে তো বোর হচ্ছে আমরা। আমরা স্টেজে ফুল লাগাতে হেল্প করি না তোমাদের, প্লিজ। দেখ সুচি, জ্বালাস না। মান না খেতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ। আর হ্যাঁ, সাথে ওটাকেও নিয়ে যা। আদিল আফসানা থেকে ইশারা করে বলল। আফসানা যে ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে সে। কাল থেকে আদিল ওর থেকে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু সূচি বারবার ওকে নিয়ে এখানে হাজির হচ্ছে, যার ফলে আদিলের মেজাজ বিগড়ে যাচ্ছে। এদিকে সূচি আদিলের উপর বিরক্ত হলো। এখানে থাকার জন্য কত পায়তারা খুঁজেছে সে, আর আদিল ওকে এখান থেকে পাঠানোর ব্যবস্থা করছে। সূচি রাহাতের দিকে ঘুরে বলল, আপনার কি কোনো সাহায্য লাগবে? রাহাত হেসে বলল, না, কাজ শেষই হয়ে গেছে, তবে পারলে এক গ্লাস পানি খাওয়াতে পারো, খুব পিপাসা লাগছে। এক্ষুনি আনছি। বলে সূচি নিচে ভোদর লাগালো। এরপর এক গ্লাস পানি ঢেলে নিয়ে এসে রাহাতের দিকে বাড়িয়ে দিল। বাহ, শুধু ওর জন্যই নিয়ে আসলি? আর এখানে যে আমি কাজ করছি সেটা চোখে পড়ছে না? তুমি তো বলোনি যে তুমিও পানি খাবে, তাহলে তো তোমার জন্যও নিয়ে আসতাম। আদিল কিছু বলবে তার আগেই আফসানা বলে উঠল, আমি পানি নিয়ে আসছি আপনার জন্য। থাক, লাগবে না, এখন আমার পিপাসা পাচ্ছে না। আদিলের কথা শুনে আফসানার মুখটা চুপসে গেল। আদিল এবার সূচিকে ধমক দিয়ে বলল, এই, তুই কি এখান থেকে যাবি? আরেকবার যদি এখানে দেখি তাহলে পা ভেঙে দেবো। দেখছিস না ছাদে কত ছেলে পেলে? তাড়াতাড়ি এখান থেকে নাম, আর যে রেডি হয়ে নে। তোদের তো আবার রেডি হতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। মোটেও না। কবে আমি রেডি হতে ঘন্টার পর ঘন্টা সময় লাগিয়েছি? তোমার সব সময় শুধু বাজে কথা। আচ্ছা বাবা, তোর রেডি হতে সময় লাগে না, আমারই লাগে। হয়েছে, এবার যা। একটু একটু পর আবার ভাবিকে নিতে যাওয়ার জন্য আমাদের বের হতে হবে। আরে হ্যাঁ, তাই তো, তাহলে আমরা গেলাম। যে উদ্ধার কর বাবা। সূচি আফসানাকে নিয়ে নিচে নেমে এলো, কিন্তু আফসানার মুখের অবস্থা দেখে বলল, আরে এত চিন্তা করছো কেন? এখন তো শুরু মাত্র, পরে আরো অনেক চান্স পাবে। চলো সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নাও, তাহলে দেখবে ভাইয়া তোমাকে দেখে পুরোই ফিদা হয়ে যাবে। সূচির কথা শুনে আফসানা ভাবল, তাই তো, আজকে এমন সুন্দর করে সাজবো তাহলে উনি আমার থেকে চোখ ফেরাতে পারবেন না। ঠিক বলেছ, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নেই। তোমাকেও সুন্দর করে সাজিয়ে দিবানি, তাহলে দেখবে রাহাত ভাইয়াও তোমাকে দেখে পটে যাবে। আফসানার কথায় সূচি দাঁত দিয়ে ছোট চেপে ধরে মাথা নিচু করে হাসল। রুচি কাজ করছে সেই সকাল থেকে। এতগুলো লোকের জন্য প্রচুর পরিমাণে রান্নাবান্না করতে হচ্ছে। রুচিও সবার সাথে হাতে হাত লাগিয়ে ওড়না কোমরে পেঁচে নেমে পড়েছে। এই মুহূর্তে রুচি পেঁয়াজ কাটছে, ওর সাথে মিতালি বেগমও কাটছেন। এক হাতে করলে তো আর কাজে আগাবে না, তাই সকলে মিলেমিশে করছে। রুচিও লক্ষ্মী মেয়ের মতো যে যেটা বলছে সব করে দিচ্ছে। আয়ান সবে ঘুম থেকে উঠল, এরপর রান্নাঘরের দিকে এলো পানি খেতে। গ্লাসের পানিতে চুমুক বসাতেই চোখ পড়ল রুচির উপর। ওকে এখন এই অবস্থায় দেখে রুচির দিকে এগিয়ে গিয়ে বলল, কিরে, তুই এখনো এখানে? রেডি হবে কখন? একটু পর না তোরা মিমকে আনতে যাবি? রুচি উত্তর দিল, হ্যাঁ যাবো তো, কয়টা বাজছে এখন? আয়ান ফোনের সময় দেখে বলল, 2টো বাজতে চললো। কি এত দেরি হয়ে গেছে? সময়ের খবরই পেলাম না। এত লোক থাকতে তোর কাজ করতে হবে কেন? ভাইয়ের বিয়েতে মজা করবি তা না, বসেছিস এক গাদা পেঁয়াজ নিয়ে। আর দেরি না করে যা গিয়ে রেডি হয়ে নেয়। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তোমার যে ভাবিকে দেখার তর্স হয়েছে না, সেটা কি জানি না ভাবছো? রুচির কথা শুনে আয়ান ওর দিকে চোখ রাঙিয়ে সেখান থেকে প্রস্থান করল।
মিতালি বেগম বললেন, হ্যাঁ মা, তুই যে তাড়াতাড়ি গোসল সেরে রেডি হ। আর শোন, তোর জন্য যে শাড়িটা নিয়ে এসেছি হলুদ রঙের, সেই শাড়িটাই কিন্তু পরবি। বড় মা প্লিজ, তুমি তো জানো আমি শাড়ি পরে ঠিকমতো হাঁটাচলা করতে পারি না। অন্য কোনো জামা পরলে কি হয় না? না হবে না সুচি, ওইটুকু মেয়ে হয়ে শাড়ি পরবে, তুই কেন পরবি না? যা, ওসব রাখ এখন, আমরা পরে করে নিব। আর দেখ যারা যারা যাবে ওরা সবগুলো রেডি হলো কিনা। আচ্ছা যাচ্ছি। রুচি নিজের ঘরে যেয়ে দেখলো আয়ানের ছোট মামাতো বোনটা বসে আছে। বাথরুম থেকে পানির শব্দ ভেসে আসছে, তাই রুচি জিজ্ঞেস করলো, কে গোসলে করছে? বড় আপু গোসল করছে, এরপর সিরিয়ালে আমি আছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সুচির ঘরে যাই। রুচির শাড়ি, টাওয়াল এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিস নিয়ে সুচির ঘরে গেল। সেখানে যেয়ে দেখলো আফসানা মাথার চুল ঝরছে। রুচিকে কাপড় নিয়ে ঘরে আসতে দেখে বলল, আপু তুমি এখানে? হ্যাঁ, গোসল করতে এলাম। আমার ঘরেরটাতে নিধি আপু ঢুকেছে। কিন্তু এখানে তো সূচি ঢুকেছে, মাত্রই গেল, ওর তো টাইম লাগবে। আচ্ছা আমি দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা। সুচির ঘর থেকে বেরিয়ে এসে এখন কোথায় যাবে সেটাই ভাবছে রুচি। তখনই দেখলো আদিলের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা। দরজা যেহেতু বাইরে থেকে বন্ধ করে রেখেছে, তার মানে আদিল নিশ্চয় ঘরে নেই। ও হয়তো এখনো কাজে ব্যস্ত। আয়ান ভাইয়া এবং আদিলের ঘর ছাড়া কোনো ঘরই তো ফাঁকা নেই। আমি বরং এখানেই যাই, ও আসার আগেই চট করে গোসল করে বের হয়ে আসবো। রুচি আর দেরি না করে আদিলের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এরপর আদিলের খাটে শাড়ি রেখে ওয়াশরুমে গেল গোসল করতে। তাড়াতাড়ি করে গোসল শেষ করে সে শাড়ি পরতে শুরু করলো, কিন্তু শাড়ি পরতে চেয়ে পড়লো মহাবিপদে। ও তো একা একা কখনো শাড়ি পরেনি, যে কয়েকবার পরেছে তখন কেউ না কেউ সাহায্য করেছে। রুচি কি করবে ভেবে না পেয়ে কোনো মতে শাড়ি গায়ে পাচালো। এরপর দরজা খুলে শুধু মুখটা বের করে উকি দিল, কিন্তু বড় কাউকে দেখতে পেল না যাকে শাড়ির কুচি ধরতে বলবে। বড়রা সবাই প্রায় রান্নাঘরের কাজে ব্যস্ত। এখন কাকে ডাকবে সে? ফোনটাও তো সাথে আনেনি, না হলে কাউকে ফোন করে ডেকে যেত। কি করবে কিছু ভেবে পাচ্ছে না। তখনই রুচি দেখতে পেল আয়নের বড় মামাতো বোন নিধির 5 বছরের ছেলে হাতে একটা খেলনা গাড়ি নিয়ে হেঁটে যাচ্ছে। সে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে ডাকলো। বাবু এদিকে একটু শুনুন তো। বাচ্চাটা রুচির দিকে এগিয়ে এসে বলল, কি বলো খালামণি? খালামণি না বাবা, আমি তোমার আপু হই। পিচ্চিটা মাথা কাত করলো। কেন ডাকলে আমাকে আপু? তোমাকে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে, যদি করতে পারো তাহলে অনেকগুলো চকলেট দিব। চকলেটের কথা শুনে পিচ্চিটা ফোকলা দাঁত বের করে হাসলো। আচ্ছা, কি কাজ? তুমি যে একটু তোমার আম্মুকে ডেকে আনো তো, আর আম্মুকে না পেলে তোমার খালামণিকে ডাকবে, ঠিক আছে? আচ্ছা। রুচি দরজা চাপিয়ে দিয়ে যতটুকু পারা যায় নিজে নিজে শাড়িটা পরার চেষ্টা করছে। হলুদ শাড়িটা লাল পাড়, তার সাথে ম্যাচিং করে লাল রঙের ব্লাউজ। অর্ধেক শাড়ি মাটিতে লুটিয়ে পড়ে আছে। রুচি আদিলের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কুচি করার চেষ্টা করছে। এর মধ্যে দরজা খুলে কেউ একজন ভেতরে ঢুকলো। রুচি ভাবল বাচ্চাটা নিশ্চয়ই নিধি আপুকে নিয়ে এসেছে, তাই সে মুখ না তুলেই কুচি ধরতে ধরতে বলল, আপু একটু হেল্প করো, আমার দ্বারা একা একা কিছুতেই হচ্ছে না। এদিকে ঘরে যে ঢুকছে সে আর কেউ নাই, এই ঘরের মালিক। আদিল ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে টি শার্টটা আগে একটানে খুলে ফেললো। ছাদে সূর্যের তাপে তার অবস্থা নাজেহাল হয়ে পড়েছে। ঘেমে একেবারেই জুবুথুবু হয়ে গেছে। গেঞ্জিটা বিছানার উপর ছুঁড়ে ফেলতে চোখ আটকে গেল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। এক মুহূর্তের জন্য আদিল চমকে উঠল। আয়নার মধ্যে দেখা যাচ্ছে রুচি মাথা নিচু করে কুচি সাজাতে ব্যস্ত। রুচির পেট উন্মুক্ত হয়ে আছে, পেটের মধ্যখানে অবস্থিত গোলাকার নাভিটা স্পষ্ট দেখা যাচ্ছে। আদিল তাড়াতাড়ি আয়নার মধ্যে থেকে চোখ সরিয়ে নিল। এরপর চোখ মাটিতে নিবদ্ধ করে গমগমে গলায় জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস? আদিলের কণ্ঠ শুনে রুচির দম বন্ধ হয়ে গেল। মুখ উপরে তুলতে আয়নার মধ্যে আদিলকে দেখতে পেল। এক মুহূর্তের জন্য যেন রুচি সেই জায়গায় স্তব্ধ হয়ে গেল। হাতে থাকা কুচিগুলো পায়ের উপর দিয়ে পড়ল। রুচি তাড়াতাড়ি করে নিচে পড়ে থাকা শাড়িটা তুলে গায়ে জড়িয়ে নিল। এরপর আদিলের দিকে ফিরে আক্রোশে নিয়ে জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস? আদিল এক মুহূর্তের জন্য ভড়কালো। সে কি রুচির ঘরে চলে এসেছে? কিন্তু ও তো নিজের ঘরেই আসলো।
আদিলের যেন নিজের উপরেই বিশ্বাস নেই। সে ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিল। না, ঠিকই তো আছে, সে তো রুচির ঘরে আসেনি, এটা তো তারই ঘর। এটা তো আমার ঘর, আমি এখানে থাকবো না তো কে থাকবে? তুই বল, তুই এখানে কি করছিস? রুচি লজ্জা অস্বস্তিতে পড়ে যেন তার কাণ্ডজ্ঞান হারিয়েছে। আসলেই তো এটা আদিলেরই তো ঘর, তো দোষ আদিলের না বরং তার নিজের। রুচি ঢোকলে আমতা আমতা করে বলল, আমার ঘরের ওয়াশরুম, অন্য কেউ গোসল করছে, তাই আমি এখানে এসেছিলাম। তা এসেছিস, ভালো করেছিস, কিন্তু দরজা খুলে এভাবে শাড়ি পরছিস কেন? আমার জায়গায় যদি অন্য কেউ এসে পড়তো? জানিস না বাড়ি ভর্তি কত মানুষ? আমি তো মাত্রই এলাম, এসে এই যে দৃশ্য দেখতে হলো। আদিল, আর একটা শব্দ উচ্চারণ করবি না তুই। তাড়াতাড়ি বাইরে যা, শাড়ি পরবো আমি। আদিল যাওয়ার আগে একবার রুচির দিকে দেখল। রুচির শাড়ি সারা শরীরে পেঁচিয়ে সেটাকে শক্ত করে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আদিল হেসে দরজার দিকে এগোতেই দরজায় কড়াঘাত পড়ল। সাথে সাথে দুজনে চমকে একে অপরের দিকে তাকালো। আদিলকে খালি গায়ে দেখে রুচির মাথা যেন আরো খারাপ হয়ে গেল। ও যে এতক্ষণ ধরে শরীর উন্মুক্ত করে দাঁড়িয়ে আছে সেটা তো লক্ষ্যই করেনি রুচি। দাঁতে দাঁত চেপে কটমট করে আদিলের কাছে এসে বলল, তুই খালি গায়ে কেন? তোর কি মানুষকে বডি দেখানোর শখ কখনোই মিটবে না? আদিল গায়ে হাত দিয়ে দেখলো আসলেই তোর গায়ে কিছু নেই। ধ্যাৎ, এতক্ষণ ধরে এভাবেই আছি আমি। আদিল তাড়াতাড়ি করে বিছানা থেকে গেঞ্জি তুলে পরে নিল। দরজায় আবারও শব্দ হতে রুচির কলিজার পানি যেন শুকিয়ে গেল। এই অবস্থায় দুজনকে একসাথে দেখলে নির্ঘাত যে কেউ ভুল বুঝবে। এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না। আদিলেরও সেম অবস্থা। এর মধ্যে বাহির থেকে আফসানার আওয়াজ ভেসে এলো, রুচি আপু, তুমি কি এখানে আছো? আদিল তাড়াতাড়ি রুচিকে সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে ওর কানে কানে বলল। আমি খাটের তলায় লুকাচ্ছি, তুই ওকে ম্যানেজ কর। বলেই আদিল খাটের নিচে লুকিয়ে পড়ল। রুচির দরজা খুলে বলল, আফসানা তুমি? হ্যাঁ, একটা পিচ্চি আমাকে এখানে নিয়ে এসে বলল কেউ একজন নাকি তার আম্মুকে এই রুমে ডাকছে। হ্যাঁ, আমিই ডেকে পাঠিয়েছিলাম। আসলে আমি একা একা শাড়ি কুচি করতে পারছিলাম না, সেজন্য একটু হেল্প লাগতো। ও আচ্ছা, সমস্যা নেই, আমি হেল্প করে দিচ্ছি, চলো। রুচি আফসানাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। মেয়েটা কি সুন্দর করে শাড়ি পরেছে, দেখতেও মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। রুচি নিজের উপরে আক্ষেপ হলো, এত বড় হয়ে গেছে তাও আজ পর্যন্ত একটা শাড়ি ঠিকঠাক ভাবে পরতে পারে না। ছি, এটা কোনো কথা হলো? খাটার নিচে থেকে শুধু আফসানা আর রুচির পা দেখা যাচ্ছে। আদিল মাথার নিচে হাত দিয়ে শুয়ে থাকলো। চোখ দুটো বন্ধ করে নিতেই সাথে সাথে একটু আগের দৃশ্য ভেসে উঠল। রুচির ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া থাকায় কোমর দেখা যাচ্ছিল না, তবে আয়নার মধ্যে মেধহীন পাতলা পেটটা দেখা যাচ্ছিল। আদিলের বেশি চোখ ঘোরানোর সাহস পায়নি। এটুকুতেই যেন তার ভেতরের পুরুষসত্তাটা জেগে উঠছিল। রুচিকে ওভাবে দেখে নিজের সীমার মধ্যে থাকা যে বড় দায়। আদিল দুপাশে মাথা নেড়ে ভাবনাগুলোকে মাথা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো। আফসানার সাহায্যে রুচি ঠিকমতো শাড়ি পরে নিল। হয়ে গেছে, এবার যাই, চলো। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আফসানা তুমি একটু তোমার ফুপির কাছে থেকে শুনে এসে তো আমার জন্য এই শাড়ির সাথে পরার জন্য যেসব জুয়েলারি কিনেছে সেগুলো কোথায় রেখেছে? আচ্ছা, আমি শুনে আসছি। যাও। আফসানা চলে যেতে রুচির দরজা হালকা চাপিয়ে দিয়ে আদিলকে বলল, তাড়াতাড়ি বের হ। আদিল নিচে থেকে বের হতে চেয়ে মাথায় ঠাস করে বাড়ি খেল। রুচি দৌড়ে এসে ওর মাথায় হাত চেপে ধরল। ইস, দেখে বের হতে পারিস নাই? বেশি জোরে লেগেছে নাকি? এদিকে আদিলের মাথা ব্যথার কোনো খেয়ালই নেই। রুচি কি বলছে সেসব তার কানেই পৌঁছালো না। ও তো ঘোর লাগা দৃষ্টিতে তার সামনে চিন্তিত হয়ে বসে থাকা রমণীকে দেখছে। রুচিকে এভাবে শাড়ি পরে এবং খোলা চুলে দেখে নতুন বউ মনে হচ্ছে তার কাছে। ভেজা চুল যেন তার স্নিগ্ধতা আরো বাড়িয়ে দিচ্ছে। আদিলের কোনো হেলদোল না দেখে রুচি ওর দিকে তাকালো। ওকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রুচি রেগে দাঁত কটমট করে জিজ্ঞেস করলো, হয়ে গেছে দেখা? সবে তো শুরু করলাম। বেয়াদ্দব একটা। বলে রুচি উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আদিল বসে বসে ওর যাওয়া দেখলো। মিম কেনার জন্য আয়ানের পুরো কাজিন মহল বের হচ্ছে। ছোট বড় কেউই বাদ থাকছে না। মাইক্রোতে চাপাচাপি করে সকলে বসছে। কে কার কোলে বসছে ঠিক নেই। আদিল তো ড্রাইভারের পাশে বসেছে, কিন্তু তার কোলে ওর মামাতো বোন নিধির ছেলে। আর দেরি না করে সকলে রওনা হলো মিমের বাড়ির উদ্দেশ্যে। আদিল আয়নায় রুচিকে দেখছে। রুচির চোখে মুখে বিরক্তির ছাপ।
হঠাৎ আয়নায় চোখ পড়তেই রুচি দেখলো আদিল ওকে দেখছে। এতে করে রুচির বিরক্তি যেন আরো বেড়ে গেল। সে আদিলকে দেখে ভেঙচি কাটলো। এত ভিড়, ঠেলাঠেলি তার পছন্দ নয়, তার মধ্যে আবার পড়েছে শাড়ি। ভাগ্যিস চুলগুলো খোপা করে নিয়েছিল, না হলে আরো বিপাকে পড়তে হতো। মিমের বাড়িতে পৌঁছতেই রুচির সময় নষ্ট না করে মিমের ঘরে চলে গেল। বাকি সবাই ড্রয়িং রুমে বসে পড়েছে। মিমের পরিবার ওদের আপ্যায়ন করছে। মিমকে পার্লার থেকে লোক এসে সাজিয়ে দিয়ে গেছে। সবুজ রঙের কাঞ্জিভরম শাড়িতে ওকে অপূর্ব দেখাচ্ছে। মিমের গায়ে তাজা ফুলের গহনা, তাই তোর গা থেকে ফুলের মিষ্টি সুবাস ভেসে আসছে। রুচি মিমের থুতনিতে হাত দিয়ে মুখটা তুলে বলল, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে রে তোকে। ভাইয়া তো তোকে দেখে আজকে জ্ঞানই হারাবে মনে হয়। তোকে দেখার জন্য যে পরিমাণ পাগলা হয়ে আছে, আস্তে আস্তে আমাকে দুবার কল করেছে জানিস। বারবার করে জিজ্ঞেস করেছে এখনো পৌঁছেছি কিনা। এবার চল যে তোর হবু বরটাকে একটু তৃষ্ণা মেটা। দেখ কি বলছিস এসব? উমা, আমি তো শুধু চোখের তৃষ্ণা মেটানোর কথা বলেছি, তুই কি অন্য কিছু ভেবেছিস? রুচি, থাক আর লজ্জা পেতে হবে না। তুই লজ্জা পাচ্ছিস জেনে লজ্জাই তো লজ্জা পেয়ে যাবে। মিম চোখ পাকিয়ে রুচির দিকে তাকালো। এর মধ্যে সুচি দরজা খুলে ঘরে আসলো। বাহ মিমাপু, তোমাকে তো খুবই সুন্দর লাগছে। এখন আর আপু নয়, ভাবি রাখতে হবে। সুচি জেপ কেটে বলল। আরে তাই তো, এখন তো উনি আমাদের বড় ভাবি। সুচি মিমের পাশে দাঁড়িয়ে ওর এক হাত ধরে বলল, চলো এবার যাই। বাড়ি থেকে ফোন দিয়ে বলেছে কখন আসবো। হ্যাঁ, এখন চল। যাওয়ার সময় পাকলো এক ঝামেলা। যেহেতু মিম ওই মাইক্রোতে যাবে, তাই একজনের জায়গা কম হচ্ছে। তাই অগত্যা আদিলকেই গাড়ি ছাড়া করা হলো। ড্রাইভারের পাশে বসানো হলো সুচিকে, আর নিধির ছেলেকে রুচি কোলে নিল। মাইক্রো চলে গেল জহিরুদ্দিন ভিলায়, আর আদিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রিকশার খোঁজ করছে। মিম তার নতুন পরিবারের সবার সাথে দেখা করে কথা বলছে এবং আত্মীয়স্বজনদের সাথে পরিচিত হচ্ছে। দেখছে সেই ওর প্রশংসা করছে। অবশেষে রুচি ওকে ছাদে নিয়ে গিয়ে স্টেজে বসালো। আয়ন অলরেডি ওপরে স্টেজে বসে আছে, গায়ে তার সাদা পাঞ্জাবি। এতক্ষণ মিমের জন্য অধীর হয়ে অপেক্ষা করছিল। অবশেষে তার অপেক্ষা ফুরালো। মিমকে দেখে হেসে চোখ মারল। ভেবেছিল মিম লজ্জা পাবে, কিন্তু হলো আরো উল্টো। মিম ওর দিকে চোখ গরম করে তাকালো। সে তো ভুলেই গেছিল এই মেয়েকে টিচ করলে সে লজ্জা পায় না, বরং রেগে লুচির মতো ফুলে যায়। শুরু হয়ে গেল গায়ে হলুদ লাগানোর পালা। আগে এক এক বড়রা শুরু করলেন, তবে শান্তা বেগম সর্বপ্রথম ছেলে এবং ছেলে বউয়ের গায়ে হলুদ ছোঁয়ালেন। রুচি আদিলকে না দেখে এই ভিড়ের মধ্যে একবার চোখ বুলিয়ে ওকে খোঁজার চেষ্টা করলো। ওকে এখনো পৌঁছায়নি, কিন্তু এতক্ষণে তো চলে আসার কথা। পাশ দিয়ে সুচিকে যেতে দেখে ওকে জিজ্ঞেস করলো, কিরা আদিলকে দেখেছিস? না তো, আমি এখন আমার ফ্রেন্ডকে আনতে যাচ্ছি। ও বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। যদি নিচে ভাইকে দেখতে পাই তাহলে ডেকে আনবনি। আচ্ছা যা। বোন চলে যেতেই রুচি পেছনে ঘুরলো। দেখলো একটা ছেলে ওর দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। রুচির চোখে চোখ পড়তে ছেলেটি বিশ্রী ভঙ্গিতে হাসলো। তার হাসি দেখেই যেন রুচির গা ঘিন ঘিন করে উঠল। সে পাশ কাটিয়ে যেতে নেবে, তার আগে ছেলেটা ওর পথ আটকালো। রুচি কপাল কুঁচকে তার দিকে তাকালো। ছেলেটি ওর দিকে হাত বাড়িয়ে বলল, হাই, মাই নেম ইজ জিহাদ। হোয়াট ইজ ইউর নেম মিস? এই ছেলেটা আবার কে? আগে তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না। আমাদের কোনো রিলেটিভও তো নয়, আবার আদিল বা ভাই আর বন্ধু বলেও তো মনে হচ্ছে না। তবে কি হতে পারে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আজিম আঙ্কেলের ফ্রেন্ডের ছেলে। আব্বুর বন্ধুর ছেলে? ও, তার মানে আপনি আজিম আঙ্কেলের সেই মেয়ে? মানে যার সাথে আমার ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল। রুচি মনে মনে ভাবল, ও তাহলে এর বড় ভাইয়ের সাথে আব্বু বিয়ে ঠিক করেছিল। আপনার নামটা যেন কি ছিল? হ্যাঁ, মনে পড়েছে, রুচি, রাইট? আপনি তো দেখতে খুব প্রিটি। এলাস, ভাইয়া খুব বড় লস করে ফেলেছে। ছেলেটার কথা বলার ধরন রুচির একদম পছন্দ হলো না। চোখের দৃষ্টিরও যেন ঠিক নেই। বারবার রুচিকে পা থেকে মাথা পর্যন্ত চেক আউট করছে। রুচি মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বলল, ওকে, এনজয় প্লিজ। আর কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। বলে রুচি আর থামলো না, সেখান থেকে চলে গেল এবং স্টেজে মিমের পাশে গিয়ে বসলো। যতই হোক বিয়েতে
মেহমান হয়ে এসছে, ভদ্রতা তো মেনটেন করতেই হবে। আদিল এখানে থাকলে আর এসব পরিস্থিতিতে পড়তে হতো না। ও একটা ছেলেকেও পাশে ঘষতে দিত না। আদিল যে কোথায় বসে আছে কে জানে। সূচি নিচে থেকে বান্ধবীকে নিয়ে এসে ছাদে উঠল। ওকে আসতে দেখে আফসানা উঠে এলো। এতক্ষণ চুপচাপ মিমের পাশে বসেছিল সে। সূচি চলো, তোমার বান্ধবী তো এসে গেছে, এখন আমরা 3 জন মিলে ছবি তুলি। হ্যাঁ চলো চলো। কিন্তু সূচির বান্ধবী রীতি ওদের থামিয়ে দিয়ে বলল, এই দাঁড়া, আগে বল রাহাত কোনটা? এতদিন ধরে যার নামে গল্প করে করে আমার মাথার অর্ধেক ঘিনু শেষ করে দিয়েছিস, তাকে তো দেখাবি আগে। ও হ্যাঁ তাই তো, দেখাচ্ছি, দাঁড়া দেখি তো উনি কোথায়। সূচি আশেপাশে চোখ বুলিয়ে দেখল রাহাত নিধির সাথে দাঁড়িয়ে গল্প করছে। ও রীতিকে ডেকে হাত দিয়ে দেখিয়ে দিল। ওই যে দেখ, ওটাই আমার উনি।